তাথইয়ের কড়া কথায় রুমন মাথা তুলল, মুখ বাঁকিয়ে কাঁধের ব্যাগ থেকে ছোট্ট আয়না আর টিস্যু বের করলো। চেহারা দেখে মুখে লেগে থাকা মাটি মুছতে মুছতে বলল, এক মুটকি মিষ্টি কি কিমাত তুম কে আর জানো? তাই আলফেজ, তোর ভাই বলল তোর থেকে দূরে থাকতে। তুই শার্লিকে বলেছিস তোর সামনে না আসতে। দুই বোন মিলে উল্টাপাল্টা ডায়লগ কেন দিস? আমি দেবদাস নই, আম ড্রিম গার্ল, ওকে? শব্দ করে হেসে দিল শার্লি। তাথই শীতল দৃষ্টিতে ওর দিকে তাকালো, যার মানে আমার জীবনের এমন চূড়ান্ত অশান্তির মাঝে তুই রুমন নামক অশান্তিকেও দাওয়াত করে এনেছিস। শার্লি হকচকিয়ে যায়। এমনিতে রুমনের মার খাওয়াটা নতুন কিছু না, ও আর তাথই দুজনেই মিলে নিয়মিত মার লাগায় ওকে, কিন্তু আজ তাথই ওর উপর খেপেছে। ছেলেদের মতো বেশভূষার জন্য চেনা পরিচিতরা ওকে বেশ সাহসী বলেই জানে, কিন্তু ও জানে তাথই ওর সব সাহসের খণ্ডন করতে পারে। ভীতগ্রস্ত চোখে তাথইয়ের দিকে তাকিয়ে রইল শার্লি। একটুখানি নড়ে চড়ে বারান্দার পিলারের সাথে লেপ্টে দাঁড়ালো। একটা শুকনো ঢোক গিলে বলল, আমি কিন্তু বাসায় পুশ আপ করি তাথই, বাইসেপস আছে আমার। পরশুমেই এখন লাইব্রেরিতে গিয়ে পড়তে না বসলে তোর বাইসেপস গুঁড়ো গুঁড়ো করে দেব আমি। দাঁতে দাঁত চেপে বলল তাথই। শার্লি আরেকবার ঢোক গিলল। ঠিকঠাক মতো দাঁড়িয়ে তাথইয়ের হাতে থাকা বইগুলোর দিকে উকি দিল সে। বলল, কোন কোর্সের মিট? জিওগ্রাফি। পুরুষালী আওয়াজ শুনে পেছনে তাকালো তাথই। শার্লি রুমনও ওর পেছনে উকি দিল। তুল্যকে দেখে এমনিতেও রাগ হয় তাথইয়ের, কিন্তু ওর শক্ত চোখে তাকিয়ে রইল তুল্যের হাতের সিগারেটটার দিকে। তুল্য সিগারেট মুখে তুলে টান দিল একটা, ধোয়া ছেড়ে বোনের দিকে তাকালো। বিজ্ঞদের মতো করে বলল, এইসব ব্যাক ব্রাঞ্চার ছেলে মেয়েদের সাথে মিশলে সিজি কম আসবে, এটাই স্বাভাবিক ব্যাপার না শেষ। আই ক্যান ফিল ইউর পেন। ছেলে বলার সময় শার্লি আর মেয়ে বলার সময় রুমনের দিকে ইশারা করেছে তুল্য। কপালের সামনে একটা চুলও না থাকা সত্ত্বেও রুমন আঙ্গুলে কানে চুল গুজে দেওয়ার মতো ভাব নিল একটা। লজ্জা পেয়ে দৃষ্টিও নামিয়ে নিল। কিন্তু শার্লির মন চাইছিল তুলোর মুখ বরাবর ঘুষি মারতে, কিন্তু ও খুব ভালোভাবেই জানে এমনটা করলে তুল্য গতদিন যেভাবে রুমনকে করিডোর থেকে ফেলে দিচ্ছিল, তেমনভাবে আজ ওকেও চ্যাংদোলা করে ড্রেনে ফেলে দেবে। দুবার ভাববে না। তাই ও তাথইয়ের প্রতিক্রিয়ার জন্য অপেক্ষা করলো। তাথই এক পা এগোলো, তুল্যের চোখে চেয়ে স্পষ্ট গলায় বলল, তোর মনে হচ্ছে না তুই মাত্র 0.03 বাড়তি সিজি নিয়ে ওভার কনফিডেন্স দেখাচ্ছিস? আমার রেজাল্ট তোর চেয়ে ভালো, আর অলওয়েজ ইন্ডাস্ট্রির টোটাল 100% অনার তাথই আলফেজ। এই দুইটা দেখার আগে মরিস না। অল দ্য বেস্ট। তুল্য নিজের হাতে জ্বলতে থাকা সিগারেটের দিকে তাকালো। তাথই ওকে পাশ কাটিয়ে চলে গেল। শার্লিও আর চোখে চেয়ে ওকে দেখে নিয়ে চলল তাথইয়ের পেছন পেছন। রোমন বসা থেকে উঠে দাঁড়ালো এবারে। ব্যাগটা কাঁধে নিয়ে তুল্যর বরাবর দাঁড়ালো। ওর বুকের দিকে হাত বাড়িয়ে চিরাচরিত জড়ানো আওয়াজে বলল, সিগারেট ছোড় তো, ধন্যবাদ বু। তুল্য তেড়ে এগোচ্ছিল। ওহ নো বলে ছুট লাগায় রুমন। তুল্য দেখলো হাত নাড়াতে নাড়াতে ছুটছে রুমন। কয়েক সেকেন্ডের ব্যবধানে পাটকাঠির মতো শরীরটা ও দৃষ্টিসীমার আড়াল হলো, অনেকটা হাওয়ায় মিশে যাওয়ার মতো। সব ভুলে হাতের সিগারেটের দিকে তাকালো তুল্য। ও ঠোঁটের কোণে কিঞ্চিত হাসির রেশ ফোটে। সিগারেটটা আবারও মুখে পুরে কয়েকটা টানে শেষ করলো সেটা। হাঁটা লাগালো টঙের দিকে। আজ আরো দুটো সিগারেট বেশি খাবে ও। মাগরিবের নামাজ শেষে মসজিদ থেকে দলে দলে বেরিয়ে আসলো যুবকেরা। ভার্সিটির কেন্দ্রীয় মসজিদে নামাজ আদায় করে সবাই রওনা হলো নিজ নিজ উদ্দেশ্যে। তাজদিদের নামাজ তখন শেষ হয়নি। সালাম ফিরিয়ে মোনাজাত শেষ করলো সে। প্রায় সবার শেষে বেরোলো মসজিদ থেকে। অজুর পর খয়েরি পাঞ্জাবির বড় হাতাটা ছেড়ে দিয়েছিল, সেটাই আবার গোটাতে গোটাতে দ্রুত পদে মেইন গেটের দিকে এগোলো। হঠাৎই একটা ছেলে এসে ওর বুকে হাত রেখে ওকে থামিয়ে দেয়। মৃদু আওয়াজে বলে, তাজদিদ ভাই না? ডিপার্টমেন্টের জুনিয়রকে দেখে অবাক হলো না তাজদিদ। এক পলক আশেপাশে তাকালো, পুনরায় সামনের জনের দিকে দৃষ্টি নেয়। ওর কাঁধে হাত রাখে, ঠোঁটে হাসি ফুটিয়ে মাথা উপর নিচ করলো। ছেলেটা উত্তেজনা নিয়ে জড়িয়ে ধরলো তাজদিদকে, ছেড়ে দাঁড়িয়ে আবার বলল, আরে ভাই কেমন আছেন? ক্যাম্পাসে কখন আসলেন? বলেন নাই কেন যে ক্যাম্পাসে আছেন?
একটু কাজে বেরিয়েছিলাম রে, বাড়ি পৌঁছাতে পৌঁছাতে জামাতের সময় পার হয়ে যাবে, তাই এখানেই পড়লাম। ভালো করেছেন। চলেন ভাই, আজকে হলে চলেন। আপনার সাথে আড্ডা দিই না অনেক দিন, আজকে প্রাণ খুলে আড্ডা জমাবো, চলেন। তাজদিদ নিঃশব্দে হাসলো। ছেলেটা আবারও বলল, মাস্টার্সের ক্লাস কবে থেকে শুরু আপনাদের? ক্লাসে নিয়মিত হবেন কবে থেকে? জানেন তাজদিদ ভাই, আপনার ওভারহুইলিং বাস্কেটবল ইনিংস মিস করছি প্রচণ্ডভাবে। অনার্স 4 ইয়ারে অন্তবিভাগে বাস্কেটবল টুর্নামেন্টে 4টাই তো ডিপার্টমেন্টে দিয়ে গেছেন, মাস্টার্সে 2টাও দিয়ে গেলেন, কিন্তু আমাদের তো লাগবেই। তাজদিদ ছেলেটার উৎসাহ দেখছিল। ওর চোখের তারায় তাজদিদকে নিয়ে যাওয়ার খুশির ঝলকানি হবে নাই বা কেন। 4 বছরের একাডেমিক ক্যারিয়ারের তাজদিদ রেজাল্টের সাথে আনন্দও কুড়িয়েছে, নিজের জন্য সবার জন্য। বাসা থেকে ভার্সিটিতে যাতায়াত করলেও হলে ছেলেদের সাথে পুরো ক্যাম্পাস চড়িয়েছে ও। এই সুবিশাল 27 একরের এক একটা কোণা ওর চেনা। তাজদিদ ঠোঁটের হাসিটা আরো একটু বাড়িয়ে বলল, মাস্টার্স অন্য ভার্সিটি থেকে করছি, এখানকার কোনো টুর্নামেন্টে আমার আর থাকা হবে না। ছেলের তার চোখে মুখে সবটুকু উচ্ছ্বাস খেয়ে গেল। তাজদিদ কাঁধ উঁচিয়ে উপায় নেই বুঝালো। ছেলেটা কিছুটা অভিমান নিয়েই বলল, কি আমাদের এমন করে পর বানিয়ে দিলেন ভাই, কাজটা কি ঠিক হলো? তাজদিদ ছেলেটার কাঁধে আবারও হাত রাখে, বলে, জেনে বুঝে অবুঝ কেন হচ্ছিস বলতো? ক্যাম্পাস আলাদা হলেই মানুষ পর হয়ে যায়। তবুও অন্য ভার্সিটিতে যাচ্ছেন কেন ভাই? এখানে ফ্যাসিলিটি কি কোনো অংশে কম ছিল? 45 ব্যাচের সবগুলোকে কাল হলে থাকতে বলিস, আমি যাব। প্রসঙ্গ পাল্টে দিল তাজদিদ। ছেলেটা আর কথা বাড়ালো না, সৌজন্য মাথা উপর নিচ করলো। তাজদিদ ওর কাঁধে চাপড়ে পড়াশোনা নিয়ে আরো 2-4টে কথা বলে বেরিয়ে আসলো ক্যাম্পাস থেকে। মেইন গেটে এসে মাথা থেকে টুপিটা খুললো, আঙ্গুল চালিয়ে মাথার চুলগুলো উল্টে দিল। বাসের অপেক্ষায় দাঁড়িয়ে পকেট থেকে বের করলো মোবাইলটা। তাজদিদের দৃষ্টি ফোনেই ছিল। হঠাৎ পাশ থেকে শুনতে পেল, ভার্সিটি বদলে দিলে তাসজিদ, বুদ্ধি মন্দ আটনি, তবে আমার মনে হয় না এতে খুব একটা ভালো লাভ হবে। তাজদিদ ফোন থেকে চোখ তুলে পাশে তাকালো। মধ্যবয়স্ক লোকটি ওর ডিপার্টমেন্টে স্যার। সৌজন্য হেসে ফোনটা পকেটে পড়লো তাজদিদ। ও কিছু বলার আগেই ভদ্রলোক আবারও বললেন, আরেকবার ভেবে দেখতে পারতে। তাজদিদ কপালের দিকটা একটু চুলকে হাসি আড়াল করলো। পরপরই দৃষ্টি তুলে বলল, ইটস ওকে স্যার, আমার মতো এক তাজদিদ আপনাদের আন্ডারে মাস্টার্স না করলে আপনাদেরও কোনো ক্ষতি হবে না। এরকম আরো অনেক তাজদিদ আসবে ক্যাম্পাসে। ওর জবাবে আরো গম্ভীর হয়ে গেলেন ভদ্রলোক। তাজদিদ এক পায়ে গেল উচ্চতায় কাঁধ বরাবর মানুষটার চোখে চোখ রেখে শীতল স্বরে বলল, কিন্তু আপনারা আর কোনো তাজদিদের মেধা চুরি করার সুযোগ পাবেন না। আসি, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। তাকে পাশ কাটিয়ে চলে গেল তাজদিদ। পেছন থেকে ওর চলে যাওয়া দেখলো ভদ্রলোক। যেন এক দৈববাণী শুনতে পেল সে। পশ্চিমের প্রান্তে সূর্য ডুবেছে, বিদায় নিয়েছে জ্বলন্ত নক্ষত্র, আরো বেশি তীব্রতা নিয়ে ফিরবে বলে। ভোর 4:30। নির্ঘুম রাতের শেষ প্রহরেও চোখের কোনা বেয়ে জল গড়ালো তাথইয়ের। এলোমেলো ভাবে হাত পা ছেড়ে দিয়ে শুয়ে আছে ও বিছানায়, পরনে গেঞ্জি আর পায়জামা। দৃষ্টি মাথার উপরে ছাদের দিকে। ঘরের সমস্ত আসবাব পুনরায় ঠিক করে দিয়েছেন তৈব আলফেজ। সময়ের সাথে ঠিক হয়ে গেছে বাকি সবকিছুই, শুধু ঠিক হয়নি তাথইয়ের মন। যে মন ভেবেছিল অনেক বেশি ভালোবাসতে জানা অন্তু কখনো ওকে ছেড়ে যাবে না, সে মনকে ঠকিয়ে অন্যকে বিয়ে করে নিয়েছে অন্তু। এই ঠকিয়ে শব্দটাই ভাবতে গেলেও চারপাশ জ্বলে ওঠে ওর। তীরের মতো বিচ্ছে মস্তিষ্কে, মাথার রগ ধপধপ করছে, যেন এই শব্দ অন্তুকে নয় বরং ওকেই তাক করছে। তাথই উঠে বসে, নাক টেনে দুহাতে মাথার চুল উল্টে ধরে, হাতের পিঠে চোখ মুছে নেমে আসে বিছানা থেকে। তারপর রুম থেকে বেরিয়ে বাড়ির সম্মুখের দিকের ব্যালকনিতে এসে দাঁড়ালো। সূর্যোদয়ের সময় হয়নি এখন। কিছু সময় পর তৈব আলফেজের গাড়ি ঢুকলো অম্ভনীরে। পুনরায় রাগ হলো তাথইয়ের। দ্রুততার সাথে নিজের ঘরে চলে আসে। ব্যাটসাইড টেবিলের উপর থেকে গাড়ির চাবি নিয়ে বেরিয়ে আসে ঘর থেকে। সিঁড়িতে নামার সময় তৈব আলফেজের মুখোমুখি হলো তাথই। ওকে আপাদমস্তক দেখে তিনি বললেন, এ সময় কোথায় বেরোচ্ছ? এ সময় কোথা থেকে আসছো? এমন কিছু আমি তোমাকে জিজ্ঞেস করিনি ড্যাড। জবাব দিতে দিতে বাবাকে পাশ কাটিয়ে চলে আসে তথই। দাঁড়ালো না, বাবার দিকে তাকালোও না। তৈব আলফেজ আজও প্রতিউত্তর করলেন না। মেয়েকে বাসার বাইরে বেরোতে দেখে বুক পকেটে হাত ঢুকিয়ে
সিগারেটের প্যাকেট আর লাইটার বের করলেন তিনি। সিগারেট ধরিয়ে মুখে নিয়ে পা বাড়ালেন নিজের ঘরের দিকে। করিডোরে তুল্যর ঘর পাশ কাটিয়ে যাওয়ার সময় দরজা থেকে একবার উকি দিলেন সে ঘরে। বিছানায় উপুর হয়ে ঘুমোচ্ছে তুল্য, খালি গায়ে, মাথার পাশেই বই খাতা ছড়ানো ছিটানো। তৈয়ব সাহেব চোখ ঘুরিয়ে তাকালেন তুল্যর পড়ার টেবিল। সেখানে কিছু একটা দেখে মাথা নেড়ে চলে আসলেন তিনি। তুল্য টেবিলের সামনে একটা কাগজ ঝুলানো, তাতেই লেখা চ্যাপ্টার 9 ক্লাব 9, যার মানে নবম অধ্যায় পড়া শেষে ক্লাব 9 নামক বারে পার্টি করতে যাবেও। তাতেই গাড়ি নিয়ে বেরিয়েছে। শেষ রাতের ফাঁকা রাস্তায় অতি দ্রুত ড্রাইভ করছে। কানে রিক্সা, প্রাইভেট কার, ট্রাকের আওয়াজও আসছে। অসহনীয় লাগছে ওর এই আওয়াজগুলো। সামনে জনশূন্য রাস্তা দেখে আরো গতি বাড়িয়ে দিল। উদ্দেশ্য কোলাহলের বাইরে যাওয়া। একটা সময় পর তাতেই হুট করে ব্রেক কষে। চারপাশ কিছুটা পরিষ্কার হতে শুরু করলেও তখনও আশপাশ লক্ষ্য করেনি সে। গাড়ির স্টিয়ারিং এর দিক তাকিয়ে থাকা অবস্থাতেই ওর মনে হলো ওর কানে এখন গাড়ির হর্ন না, পাখির কলকাকলি বাজছে। কিচিরমিচির আওয়াজে ওর অশান্ত মনটা আস্তে আস্তে স্বস্তিতে ভরে উঠছে। আস্তে ধীরে চোখ তুলে সামনে তাকালো তাথই। নিজের অবস্থান বোঝার চেষ্টা করলো। রাস্তায় বা দিকটায় ওর গাড়ি। ঘন ঘন বহুতল ভবন নেই তাদের ধারে। ডান পাশের দেয়ালের ওপারে সবুজ মাঠ। তাথই বাদিকে তাকালো। এদিকটায় দেয়াল তোলা। ওপারে কি আছে দেখা যায় না, তবে বড় বড় গাছ আছে বোঝা যায়। দূরে একটা দুটো মানুষ যাচ্ছে, লোকজনের আনাগোনা সীমিত। গাড়ি থেকে নেমে আসে তাথই। ভোরের বিশুদ্ধ বাতাস গা ছুঁয়ে হৃদয়ে শীতল করে দিল ওর। সবুজ চারপাশ ওর চোখের সমস্ত যন্ত্রণাকে ভুলিয়ে দিল নিমিষেই। পাখিদের আওয়াজ যেন কর্ণকুহুরে স্বাগত বাণীর মতো কুঞ্জন তুলল। আশপাশ দেখতে দেখতে খালি পায়ে ফুটপাত দিয়ে হাঁটতে লাগলো তাথই। অম্ভুনীরের চারপাশে বা গুলশানের রাস্তাগুলোতে দালান আর বিলাসবহুল গাড়ি ব্যতীত কিছুই নজরে পড়েনি ওর। বহুদিন নিজের সাথে লড়াইয়ের পর আজকে এই জায়গাটা যেন ওকে বুক ভরে শ্বাস নিতে বলছে। তাথই ফুটপাতের ইটে খালি পা ঘষে, শান্তি পায় না, তবুও পা বাড়ায় সামনে। রাস্তাটা পূর্বমুখী। সূর্যোদয় হলে রোদ বরাবর মুখে লাগবে তাথইয়ের। সে সময়টা দেখার জন্যই আগ্রহী হয় তাথই। দালানের ফাঁক ফোকরে উকি দেওয়া সূর্য আজ সবার আগে ওর চোখে মুখে লাগবে ভেবেই এগোতে থাকে। কিন্তু কয়েক পা এগোতে শব্দে চোখ খিচে বন্ধ করে নেয়। আস্তে ধীরে চোখ খুলে ডান পা উচালো। উকি দিয়ে পায়ের দিকে তাকিয়ে দেখে খালি পায়ে কাটা ফুটেছে। ব্যথার পরিবর্তে তাথইয়ের তাচ্ছিল্য আর হাসি আসে নিজের উপর। কতদিন পর একদিন খালি পায়ে হাঁটতে বেরিয়েছে সে। কাটা ফুটে ওকে বুঝিয়ে দিচ্ছে তোর স্বস্তির কোনো সুযোগ নেই। তাথই উপরে তাকালো। 3 তলা ভবনের গাছ হয়ে বাগান বিলাস। ফুল ফুটে গোলাপি রঙের ছেয়ে আছে বাড়িটা। বাইরের গ্রিলে গোলাপ গাছও আছে। কাটাটা সেটারই। কানে আসলো উপরতলা থেকে এক বৃদ্ধ সরো গলায় খেকিয়ে বলছে, বেলা বাড়লে মানুষজন আইব, ফুলদানিগুলা ওইখানে পরিষ্কার করে ফেলাও মফিজ। কাগজের গাছটাও বাইরে গেছে, একটু গ্রিল পাশ থেকে ছাড়াই দাও। তাথই নিচু হয়ে হাত বাড়ালো পায়ের কাটা বের করার উদ্দেশ্যে। কিন্তু তার আগে কেউ একজন ওকে জাপটে জড়িয়ে ধরে। কোমর জড়িয়ে শূন্যে তুলে ঘুরে ওঠে সেই মানুষটা। ঠিক তখনই একটা গাছ সহ মাটির ফুলদানি উপর থেকে ওর পূর্বের অবস্থানে পড়ে, সশব্দে ভেঙে যায়। ঘটনার আকস্মিকতায় বা হাতে গলা, ডান হাতে অজ্ঞাতজনের কাঁধের শার্ট খামচে ধরে তাথই। এক পা উঁচিয়ে রাখায় শরীরের সমস্ত ভার ছেড়ে দিতে বাধ্য হয় সে মানুষটার উপর। চোখ তুলে তাকায় ওকে জড়িয়ে রাখা মানুষটার দিকে। কিন্তু ভোরের আলোতে তার চেহারা দেখে মাথায় রক্ত চড়ে যায় ওর। ওকে জড়িয়ে নেওয়া মানুষটা অন্য কেউ নয়। সে রাতে ফ্লাইওভারে ওকে নানা কথায় প্রলোভিত করার যন্ত্রণা তাজদিদ ওয়াসির। তাজদিদ স্তব্ধ। ও কল্পনাও করেনি ওর বাহুডোরে থাকা রমণী কোনোভাবে তাথই হতে পারে। সিনিয়র জুনিয়র ব্যাচমেটদের জন্য আগের রাতটা জাবির হলেই কাটাতে হয়েছে। সেখান থেকে বাড়ি ফিরছিল। লোকাল থেকে নেমে এখান থেকে অটোতে যেতে হয় ওদের বাড়ি। কিন্তু এত সকালে অটো পাওয়া যায় না তেমন। তাই ভোরের সুন্দর পরিবেশটা উপভোগ করতে পায়ে হেঁটে রওনা হয়েছিল সে। হঠাৎ চোখে পড়ে ওর কিছুটা সামনে খালি পায়ে একটা মেয়ে হাঁটছে।
পরনে কমলা রঙের গেঞ্জি আর ঢোলা পায়জামা, সোজা চুলগুলো ছাড়া। পরিধান বাচ্চাদের মতো বলেই পেছন থেকে দেখে তাজদিদ বুঝে উঠতে পারলো না মেয়েটার বয়স কেমন হবে। হঠাৎই দেখে উপরতলার একজন টপ রেলিং এর উপরে রেখেছে। বাগান বিলাসের পাকানো ডালটা গ্রিলের ফোকর থেকে বের করার চেষ্টা করছিল সে। অসাবধানতাবশত টপটায় লেগে ওটা নিচে পড়ে একদম মেয়েটার মাথার উপরেই পড়তে যাচ্ছিল। কোনো মতে ছুটে এসে ওকে সরিয়ে নিয়েছে তাজদিদ। তখনও তাথইয়ের চেহারা দেখেনি সে, কিন্তু কাঁধে নখের আঁচড়ের জন্য ব্যথা লাগতেই রমণীর মুখের দিকে তাকায়। আটকে যায় তার রূঢ় দৃষ্টিতে। উপর থেকে গোলাপি বাগান বিলাস গায়ে মুখে পড়ছিল তাথই তাজদিদের। ওটুকু সময়ে তাজদিদ অবাক হয়ে চেয়েছিল তাথইয়ের দিকে। অনাকাঙ্ক্ষিতভাবে অতি কাছে চলে আসা মেয়েটার বসে যাওয়া চোখে দৃঢ়তা, খোলা চুলে গাঢ় গোলাপি বাগান বিলাস, আর রাগে এক হাত শক্ত মুঠো করে ওর কলার ধরা। ঘুরে উঠে খানিকটা সরে এসেই তাথইকে নামিয়ে ওর কোমর ছেড়ে দিল তাজদিদ। তাথই তাতে দাঁত চেপে ছলছল চোখে চেয়ে রইল ওর দিকে। ঘুরে উঠে খানিকটা সরে এসেই তাথইকে নামিয়ে ওর কোমর ছেড়ে দিল তাজদিদ। তাথই তাতে দাঁত চেপে ছলছল চোখে চেয়ে রইল ওর দিকে। জার্মানি এই ভোরে এই শহরে তাজদিদের সাথে দ্বিতীয়বার সাক্ষাৎ চায়নিও। তাজদিদ নিজেও বিমূঢ়। স্যারেন্ডার করার মতো করে দুহাত উপরে তুলে নিল, বলল, উপস, ভুল করে বাঁচিয়ে ফেলেছি। তাথইয়ের চোখ থেকে এক ফোঁটা জল গড়িয়ে পড়ে। রাগে পা তুলে পায়ের কাঁটা বের করেও। তাজদিদ ওর পায়ের দিকে তাকায়। রক্ত বেরোচ্ছে সেখান থেকে। ভেবে নিল সে ব্যথাতেই কাঁদছে তাথইয়ে। হাত নামিয়ে নিয়ে ভ্রু কিছুটা কুচকিয়ে বলে, সামান্য কাটা ফোড়ার ব্যথায় কাঁদছেন? সুইসাইড করবেন কি করে? পুরোটা কানে গেল তাথইয়ের। আবারও তাজদিদের দিকে তাকালো। সূর্যোদয় হয়েছে। সকালের প্রথম রোদটাই মুখে পড়েছে তাজদিদের। দুপায়ে গিয়ে শক্ত কণ্ঠে বলল, আপনাকে বলেছিলাম আমার সামনে না আসতে। দেখুন ম্যাডাম, আমি জানতাম না এটা আপনি। আপনি যে পরিমাণে সুইসাইডে আগ্রহী, তাতে এতদিনে তো আপনার পোস্ট সুইসাইড খানা পিনার আয়োজন হয়ে যাবার কথা। তাছাড়া ঢাকার মধ্যে এত সুন্দর সুন্দর ফ্লাইওভার থাকতে আপনি যে এই 80 বয়সের বুড়োর বারান্দার টবে মাথা ফাটিয়ে মরতে আসবেন, এটাই বা আমি কি করে জানবো বলুন? পৃথিবীর 800 কোটির মানুষের মাঝে নিজেকে আর আপনাকে বাদ রেখে বাকি 799,99,998 জনের মধ্যে একজনকে ভেবে আপনাকে বাঁচিয়ে ফেলেছি। এখন আপনি যদি এই হিউজ নাম্বারটাকে টক্কর দিয়ে আবার কোলে উঠে পড়েন, সে দায় কার? তাজদিদের স্বাভাবিক জবাব। তাথই কিছু বলতে যাবে, উপর থেকে আওয়াজ এলো, শব্দ কিসের আইলো? কারো মাথায় পড়লো নি টব? আই মফিজ, কারো মাথায় ফেললি নাকি? চোখ তুলে উপরে তাকালো তাথই। তৎক্ষণাৎ এক মাঝবয়সী লোকের মাথা সরে যেতে দেখে। উকি দিয়ে সে ওকে আর তাজদিদকে দেখছিল। তাথই চেঁচিয়ে বলল, এইভাবে কেউ টপ রাখে? কেস করব আমি আপনার নামে। পুলিশ এসে কোমরের দড়ি দিয়ে টানতে টানতে পুলিশ স্টেশনে নিয়ে যাবে। তখন জানবেন কারো মাথায় টপ পড়েছে কিনা। তাজদিদ ঠোঁট টিপে হাসলো। বসে ওঠা মেজাজ নিয়ে তাথই ওর দিকে ফিরতেই তৎক্ষণাৎ হাত জোড়া করে বলল, আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন। আর কখনো ভুল করেও আপনাকে বাঁচাবো না। ইনফ্যাক্ট আর প্রয়োজনই পড়বে না। সামনে একটা পথচারীদের ওভার ব্রিজ আছে, সেখান থেকে বানজি জাম্পিং ট্রাই করবেন। চলুন, আসুন আপনাকে এগিয়ে। কথা শেষ করার আগেই তাথই দুহাতে ধাক্কা লাগালো তাজদিদের বুকে। অপ্রস্তুত হওয়ায় ফুটপাত থেকে নিচে নেমে যায় তাজদিদ। তাথই হনহনিয়ে গিয়ে গাড়িতে চড়ে বসে। তাজদিদ ওর গাড়ির বরাবর দাঁড়ালো। উঁচু আওয়াজে বলল, জান বাঁচানোর বিনিময়ে জান লোগে কেয়া। তাথই হাতের পিঠে ভেজা গাল ডলা মারলো। দম নিয়ে গাড়ি স্টার্ট দিল। তাজদিদ হকচকিয়ে যায়। দ্রুতগতির গাড়িটা কয়েক সেকেন্ডেই একদম কাছে চলে আসে। কোনো মতে হুড়মুড়িয়ে সরে গিয়ে নিজেকে বাঁচিয়ে নেয় সে। তাতেই কিছুটা দূরে গাড়ি থামায়। লুকিং মিররে দেখে তাজদিদ বড় দম নিচ্ছে। শার্টের গলার দিকে খোলা বাটন দুটো বুকে ফু দিল। তাতেই গাড়ি না ঘুরিয়েই উল্টো দিকে গাড়ি চালাতে লাগে। তাজদিদের কাছাকাছি এসে গাড়িটা থামালো। তাজদিদ শার্ট ঠিকঠাক করছিল। সামনে তাকাতেই তাথই শান্তভাবে বলল, আই এম নট গোয়িং টু স্পয়ার ইউ। মুচকি হাসি দিল তাজদিদ। তাথই গাড়িতে হাত ঠেকিয়ে বলল, আমারও মনে হয় না এই থই থই রাগ থেকে এত সহজে রেহাই পাবো।
তাতই জানলার কাজ তুলে দিল, হাত সরিয়ে পিছিয়ে দাঁড়ালো তাসদিদ। গাড়ি ইউটার্ন নিয়ে ঢাকা অভিমুখে রওনা হলো। তাসদিদ কিছুক্ষণ প্যান্টের পকেটে দুহাত গুজে দ্রুতগতির গাড়িটা দেখল, পরে হেসে মাথা নাড়তে নাড়তে পা বাড়ালো বাড়ির দিকে। অক্টোবরের গ্রান ছুটেছে প্রাচ্যর অক্সফোর্ডে। শীতের আগমনী শহরের আনাচে কানাচে না পৌঁছালেও নত তাপমাত্রা মাসের শুরুতে মন কাড়া করে তুলেছে। স্থির শান্ত পরিবেশ, পূবালি হাওয়া, বড় বড় অক্ষরের মুক্তি ও গণতন্ত্র তরুণ ঢাকা বিশ্ববিদ্যালয় লেখাটা যেন স্বপ্নের দুনিয়ায় প্রবেশ পথ, যেখানে পথচারী হাজারো স্বপ্নবাজেরা। কার্জনের সামনে দাঁড়িয়ে আছে শার্লি আর রুমন। মূলত তাথই আসবে বলেই অপেক্ষা করছিল ওরা। শার্লি সাইকেলে বসে, রুমন পাশের নারকেল গাছটায় হেলান দিয়ে দাঁড়ানো। অনেকটা সময় পেরোলো তাথইয়ের, খোঁজ নেই। অপেক্ষা করতে করতে ক্লান্ত হয়ে এক পর্যায়ে শার্লি সাইকেল থেকে নেমে দাঁড়ায়। সাইকেল ঘোরাতে ঘোরাতে রুমনকে বলে, তুই দাঁড়া, আমি আরেকটু এগিয়ে। সাইকেল ঘোরানোর আগে কারো সাথে ধাক্কা লেগে থেমে যায় শার্লি। চোখ তুলে তাকাতেই দেখে মেরুন টি শার্ট পরিহিত তুল্য ওর সামনেই দাঁড়ানো, কাঁধে ব্যাগ, জিন্স, সাদা কেটস। ওকে দেখেই তুল্য চেঁচিয়ে বলল, চোখ কই নিয়ে হাঁটছিস তুই? সবসময় আমার গায়ে কেন পড়তে হবে তোকে? একই প্রশ্ন আমিও তোকে করতে পারি তুল্য, সবসময় আমার গায়ে কেন পড়িস তুই? জবাব দিয়ে তীক্ষ্ণ চোখে চেয়ে রইল শার্লি, কিন্তু জবাব না পেয়ে রাগ হলো তুল্য। পা দিয়ে ওর সাইকেলের চেন চাড়া মারলো, খুলে পড়ে গেল চেনটা। ওটা দেখে শার্লির হুঁশ হলো। ও বাস্তবে কোনো প্রকার জবাব দেয়নি তুল্যকে, যা বলেছে কল্পনায়, দিবা স্বপ্নে। চেইন পরা সাইকেলটা দেখে কল্পনায় কয়েকটা ঘুষি ছুড়ল ও তুল্যর দিকে। রুমন পেছন থেকে হেলে দুলে বলল, ধাক্কাধাক্কি শেষ হলে একটু ওদিকেও তো চোখ তুলে দেখো তুন্নবাবু। তোমায় দর্শন দেবে বলে দিনের বেলা কার্জনে চন্দ্রমুখী ঘুর ঘুর করেছে। তোকে দেখার পর চোখ খুললে শহীদুল্লাহ হলের পুকুরে ছুঁড়ে মারতে ইচ্ছে করছে। এই চেহারা নিয়ে আমার আশেপাশে গুড়গুড় করা বন্ধ কর, খবিশমুখী কোথাকার। এক মুহূর্ত না দাঁড়িয়ে ওদের পাশ কাটিয়ে চলে গেল তুল্য। রুমন মাথা আর এক হাত মাথার গাছে ঠেকিয়ে দীর্ঘশ্বাস ফেলে সুর তুলল, মিলন হবে কত দিনে। শার্লি কিছুই বলল না, হাত ঘড়িতে সময় দেখল। সাইকেল আবারও দাঁড় করিয়ে শার্টের হাতা ঠিক করতে করতে বলল, শোন রুমন, অন্তভাইয়ের জন্য আজকেও যদি তাথই আমাদের উপর রিয়াক্ট করে, আমি ঠিক করেছি আজ আমিও ওকে শুনিয়ে দেব, ছাড় দেব না। কি ভেবেছেটা কি ও এক অন্তর জন্য জীবনের সব সুখের অন্তিম সংস্কার করবে নাকি? হুদাই আছে মোর সিং সারা সিংহাম। শার্লি যতটুকু আত্মবিশ্বাসে বলেছিল পুরোটাকে পরোটা বানিয়ে চিবিয়ে নিল রুমন। শার্লি ওর দিকে ফিরে মুখের হাতিয়ার ছুড়ল, জোর গলায় বলল, মার খাবি না চুপ থাকবি? তুই চুপ থাক, যতই বলিস তুই ছেলেদের মতো অনেক সাহসী ব্লা ব্লা। তাথইয়ের সামনে ঠিক ভেজা বিড়াল হয়ে যাস। সো আমাকে এসব শোনাতে আসিস না। রুমনের বিরক্তিভর জবাব। বিরক্তই বটেও, কেননা তুল্য চলে যাবার সেকেন্ড 20 মধ্যেই অন্য নাজরায় আটকেছে ওর চোখ। তখন উকিঝুঁকি দিয়ে অন্য কাউকেই দেখছিল ও। হালকা নীল শার্ট, কালো প্যান্ট, এক সুঠাম দেহি যুবক, সবই পাশ কাটিয়ে গেছে ওদের। গলার পেছনে হাত বোলাতে বোলাতে পেছন থেকেই তার চলে যাওয়া দেখতে লাগলো রুমন। ওর গুরুত্বহীন জবাব শুনে শার্লি কঠোর চোখে তাকালো ওর দিকে, বলল, তুই আমাকে ভীতু বললি? তুই ওইটাই। তেতে উঠে রুমনের পাঞ্জাবির কলার চেপে ধরে শার্লি। কম ওজনের বলে ওটুকুতেই পুরো শরীর ঝাঁকি দিয়ে ওঠে রুমনের। শার্লি ওর কলার ঝাঁকিয়ে ঝাঁঝালো গলায় বলল, তোকে চুপ থাকতে বললে চুপ থাকবি, বেশি বকবক করবি তো মুক্তি বেগে ছুঁড়ে একদম দুনিয়ার বাইরে পাঠিয়ে দেব। আর তুইও জানিস ছোড়াছুড়িতে আমি কেমন। শোরুম আল হাসানের বোলিংও আমার ধারের কাছে নাই। রুমন ঢোক গিলল, টের পেল সত্যি বলাটা উচিত হয়নি ওর। নমনীয় হয়ে শার্লির হাত থেকে কলারটা ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করলো। সামাল দিতে জোরালো হেসে বলল, তো তুই যদি সাহসী হবি তাহলে ওই ফার্স্ট ইয়ারের ছেলেটা কেন তোকে ভয় পেল না? কেন তোকে সালাম না দিয়ে ওমন ডোন্ট কেয়ার ভাবে চলে গেল? যা পারিস সব আমার সাথেই না, এটাকে ধর। শার্লি রুমনকে ছেড়ে দিল, তারপর ওর বলা ছেলেটার দিকে তাকালো।
সত্যিই সে আঙ্গুলের ওপর বই ঘুরিয়ে মনের সুখে শীষ বাজাতে বাজাতে যাচ্ছে। শার্লির ষষ্ঠ ইন্দ্রিয় বলল, শীষ বাজিয়ে ক্যাম্পাসে ঢোকার মতো এত সুখ ও কেবল ফার্স্ট ইয়ারের ছেলেদেরই হয়। যেহেতু রোমন ওর সাহসের পরিচয় চাচ্ছে, সেটার জন্যই ছেলেটাকে ডাক লাগাবে বলে সিদ্ধান্ত নিল শার্লি। ফার্স্ট ইয়ার হয়েও ওদেরকে সালাম না দিয়ে পাশ কাটালো। সে দোষে ছেলেটাকে পাকড়াও করাই যায়। গলা উঁচিয়ে বলল, ওই ফ্রেশার। রুমন বা হাত বুকে গুজে ডান হাতে থুতনি চেপে ধরল নিজের, বিড়বিড়িয়ে বলল, পালাট। শার্লির উচ্চস্বরের পিছু ডাক শুনে তাজদিদ থামল। ঢাবিতে আজ ওর প্রথম দিন। ক্লাস আজ থেকেই শুরু। ভার্সিটির বাস থেকে শুরু করে কার্জন, পুরোটার জন্যই এখনো মন প্রাণ পুলকিত হয়ে আছে ওর। একদম অনার্স ফার্স্ট ইয়ারের ফিল নিয়ে ক্যাম্পাসে ঢুকেছে ও। দেরিতেই সই। ও এখন দেশের সর্বোচ্চ বিদ্যাপাঠের শিক্ষার্থী। পরক্ষণেই তাজদিদের মনে পড়ল, ও ফ্রেশার না, ও তো আগের সেশনের মাস্টার্স করতে এসেছে, সুতরাং ওকে কেউ ফ্রেশার বলবে না। তাই হাতের সরু বইটা ডান হাতের সাদাত আঙ্গুলে নিয়ে ঘোরাতে ঘোরাতে ঠোঁটে শীষ তুলে আবারও হাঁটা লাগালো তাজদিদ। ওর অমন গা ছাড়া ভাব দেখে কপাল কুচকালো শার্লি। আরো জোরে চেঁচিয়ে বলল, ওই নীল শার্ট, ডাক কানে যায় না? তাজদিদ থামলো। নীল শার্ট মানে ওকেই ফ্রেশার বলা হচ্ছে? হেসে পেছন ফিরল। তারপর সভ্য ছেলেটার মতোই পা বাড়ালো শার্লি আর রুমনের দিকে। ওকে দেখেই রুমন খপ করলে শার্লির হাত ধরে ফেল, জড়ানো কণ্ঠে বলে, ওলা তোর নয়, যেন আগুনের গোলা। একে কাছে ডাকিস না শার্লি। এই আগুন আমার থেকে দূরে রাখ। জ্বলছে যাব, পুড়ে যাব, ছাই হয়ে যাব। শার্লি হাত ছাড়িয়ে নিয়ে ওর মাথায় ঠাস করে চড় লাগায়। মাথায় হাত বুলাতে বুলাতে রুমন কিছুটা দমে রইল। শার্লির মারটা বেশ জোরেই লাগিয়েছে। তাজদিদ এগিয়ে এসে খানিকটা নিচু হয়ে অতি সুন্দরভাবে বলল, জি আপু। শার্লির কপাল শিথিল হলো। মানে তাজদিদের ভদ্রতা ওকে একটু সান্ত্বনা দিয়েছে যে ওর কঠোরতায় যে কেউই ভয় পায়। রুমন এক দৃষ্টিতে তাকিয়ে আছে তাজদিদের দিকে। শার্লি তাজদিদের হাত থেকে বইটা নিল, গলা ঝেড়ে ভাব নিয়ে বলল, কি কি নাম তোমার? তাজদিদ ওয়াসির। দেওনা হলাম ওই কিউট হাসির। মুগ্ধ স্বরে রুমনের কথাটা স্পষ্ট শুনল তাজদিদ। শার্লি তৎক্ষণাৎ ওর পায়ে পাড়ান লাগালো। আউট শব্দ, পা চেপে ধরে রুমন। ব্যথা লুকাতে মুখ চেপে ধরে কাশি দেয় দুটো। তাজদিদ হাসি বর্ধিত করে, ওর দিকে হাত বাড়িয়ে বলে, কি মিষ্টি আওয়াজ আপনার কাশির। তাজদিদ কি বলল না বলল তাতে বিন্দুমাত্র ভ্রুক্ষেপ নেই রুমনের। মন্ত্রপুত মানবের মতো তাজদিদের হাতে হাত রাখেও। শার্লি দ্রুততার সাথে হাত ছাড়িয়ে নেয় ওদের। তাজদিদকে বলে, এই একদম অতিভক্তি দেখাবা না। কোন ডিপার্টমেন্টে তুমি? প্রাণ রসায়ন আপু, সবে অ্যাডমিট হয়েছে। তাজদিদের জবাব শুনে খুশি হয়ে গেল শার্লি। বলল, ও ডিপার্টমেন্টে জুনিয়র। শোনো, আমি তোমার ডিপার্টমেন্টেই 2 ব্যাচ সিনিয়র, বুঝছো? তাজদিদ ঠোঁট টিপে হাসি আটকায়। পরপরই অতি গম্ভীর মুখে বানিয়ে মাথা দোলালো। মানে ও সব বুঝেছে। তবে শার্লি ওর হাতের বইটা দেখে কিছুটা অবুঝের মতো তাকিয়ে রইল। বলল, এটা কোন সেমিস্টারের বই? ফার্স্ট সেমিস্টার এসব ছিল? পড়াশোনা করছিস কিন্তু যে মনে থাকবে। পেছন থেকে বিড়বিড়িয়ে বলল রুমন। তাজদিদ ঠোঁট চেপে ধরে হাসি আটকাতে গিয়ে চোখ বন্ধ করে নিল এবার। শার্লি লক্ষ্য করলো হাসি আটকানোর তীব্র চেষ্টারত সে। রাগে আওয়াজে বলল, ওই মহাশয়, তোমার সাহস তো কম না? একদিনে ক্যাম্পাসে এসে সিনিয়রকে নিয়ে হাসছো। তাজদিদ ভয় পাওয়ার মতো করে তৎক্ষণাৎ চুপ হয়ে যায়। শার্লি তীক্ষ্ণ নজরে ওর দিকে তাকায়, বলে, আপাতত যাও, 3 জন ফ্রেন্ড বানিয়ে তাদের সাথে এসে বইটা নিয়ে যেও, বুঝেছো? তাজদিদ মাথা উপর নিচ করলো। নবীনদের স্বাগত জানানোর প্রতিক্রিয়া ওর অজানা না। আগের ক্যাম্পাসে 4-4টে ব্যাচ সামলে এসেছেও। এই যে শার্লি ওকে আরো 3 জন বন্ধু সমেত আসতে বলল। এর মানে আরো 3 জনের কাছ থেকে অনুগত্য আর সম্মাননা চায় ওর। সেটা বুঝতে বাকি রইল না তাজদিদের। ছোট একটা দম নিল যে শার্লি ওকে 2 বছরের সিনিয়র বলে এমন ডাটসাট দেখাচ্ছে। 3 ঘন্টা পর যখন ওর সামনে ওরই 2 বছরের সিনিয়র হয়ে তাজদিদ দাঁড়াবে, তখন কি হবে? মাথা নেড়ে হ্যাঁ বুঝিয়ে তাজদিদ চলে গেল ওখান থেকে। রুমন শার্লির কাছ থেকে বইটা নিয়ে বুকে চেপে ধরে, বলে, ভালো করছিস আসতে বলে। হ্যান্ডসামের সাথে আরো একবার দেখা হয়ে যাবে। রাগে রুমনের গলা টিপে ধরতে যাচ্ছিল শার্লি, তখনই পাশ থেকে আওয়াজ এলো, শার্টের জিন্সে তোকে অনেক মানায় শার্লি।
শার্লি পাশ ফিরল। 4-5টি ছেলে পাশ দিয়ে যাচ্ছিল ওদের। সবার সামনে ছেলেটার নাম আফিফ। বিশ্রী হাসি মেয়ে কথাটা ওই বলেছে। ওর কথায় বাকিরাও হাসছে, কিন্তু 2 সেকেন্ডের মধ্যে চুপ হয়ে গেল সব। হাঁটতে হাঁটতে আফিফ মুখ থুবড়ে পড়ে গেছে ইট বিছানো পথে। শার্লি অবাক হলো। ছেলেগুলো কিছুটা সরে দাঁড়াতে ওর চোখ পড়ল অপর পাশে দাঁড়ানো তাথইয়ের দিকে। পরনে হাঁটুর উপর অব্দি লম্বা লাল সাদা রঙের গোলাকার কুর্তি আর জিন্স, উঁচুতে ঝুঁটি করা, বুকে হাত গুজে সূক্ষ্ম দৃষ্টিতে আফিফের দিকেই তাকিয়ে আছে। বিশ্বজয়ের হাসি দিল শার্লি। ওর বুঝতে বাকি নেই ওকে বাজে কথা বলার দায়ে তাথই আফিফকে পা বাজিয়ে ফেলে দিয়েছে। বড় বড় পা ফেলে আফিফের সামনে গিয়ে দাঁড়ায়ও। রোমনা এগুলো। তাথই বুকে হাত ছেড়ে দিয়ে বলল, শার্লির পায়ের নিচে তোকেও বেশ মানাচ্ছে আফিফ। আফিফ ঠোঁটে আঙ্গুল ছুঁয়ে দেখে সেখান থেকে ফিনকি দিয়ে রক্ত বেরোচ্ছে। মাটিতে পড়ে দাঁতের আঘাত কেটে গেছে বোধহয়। রাগ নিয়ে উঠে দাঁড়ালো। উচ্চতায় বেশ বড় মানুষটাকে ওভাবে দাঁড়াতে দেখে রুমন শার্লির কিছুটা পেছনে গিয়ে দাঁড়ালো। আফিফ তাথইয়ের দিকে তাকিয়ে আঙ্গুল উঁচিয়ে বলল, তুই দিনকে দিন সীমা পার করছিস তাতই, এর জন্য একদিন প্রচুর পস্তাতে হবে তোকে তোর। আফিফের বলা শেষ করার আগেই ওর পাশের জনের হাতের সিগারেট কেড়ে নিল তাথই। আফিফের তাক করে রাখা আঙ্গুল ছোঁয়ালো সিগারেটের জ্বলন্ত ডগাটায়। তৎক্ষণাৎ আঙ্গুল নামিয়ে দিতে বাধ্য হলো আফিফ। তাথই এক হাত বুকে বাঁধিয়ে তাতে সিগারেট ধরে রাখা হাতের কোনোই ঠেকিয়ে শান্তশিষ্টভাবে বলল, ডোন্ট ইউ ডিয়ার আফিফ, আমাকে তাক করা ভালো কথাকেও আমি ছাড় দেই না, আর সেখানে তোর আঙুল তো। রাগে ফুঁসতে ফুঁসতে কিছুক্ষণ তাথইয়ের দিকে চেয়ে রইল আফিফ। তাথই বিন্দুমাত্র পাত্তা দিল না। ঘাড় কাত করে আগ্রহ ভরে তাকিয়ে রইল আফিফের দিকে। আফিফ ওর দলবল নিয়ে চলে গেল ওখান থেকে। শার্লি বলল, এই 6 ফুটের দানবটাকে একদিন বেধড়ক পেটাতে পারলে প্রচুর শান্তি লাগতো। শয়তান একটা। রুমন হেসে বলল, ও তোর দ্বারা হবে না, কিন্তু তুই একদম উচিত জবাব দিয়েছিস, তাই তোর জবাবও তোর মতো পারফেক্ট। ওর কথা তাথইয়ের কানে গেল না। ওর হাতে সিগারেটের দিকে তাকিয়েও কি সুন্দর ফোমের নলের মতো বস্তুটার উপরিভাগ জ্বলছে। খালি চোখে দেখা যায় সেটা। যেখানে যায় কিছু জ্বলুক তা সবার চোখে পড়ে, কিন্তু মনের ভেতর জ্বলা তুষের অনল, হৃদয়ের রক্তক্ষরণ, বিষাক্ত জীবনে জ্বলা অঙ্গার তা কারো চোখে পড়ে না। কেউ দেখে না সে দহন, কেউ না। বই পড়তে নিতে এসেছে, কিছুটা দূরেই থেমে গেল তাসদিদ। প্রথম সেকেন্ডে ও অবাক হয়েছিল ক্যাম্পাসে তাথইকে দেখে, কিন্তু পরের মুহূর্তে আটকে যায় তাথইয়ের হাতে জ্বলন্ত সিগারেট দেখে। এক দৃষ্টিতে কিছুক্ষণ তাথইকে দেখে নেয়। পেছনে ফিরল তাসদিদ। জোরপূর্বক হাসলো। এক পলক সাদা মেঘের আকাশের দিকে তাকিয়ে হাঁটা লাগালো নিজের ক্লাসের উদ্দেশ্যে। ওর আনমনা মনটা হয়তো বলে উঠল, শি ইজ নট ইয়োর টাইপ তাসদিদ, শি ইজ নট ইয়োর টাইপ অ্যাট অল। ক্যাফেটেরিয়ার একটা গোল টেবিলে জড়সড় হয়ে বসে আছে শার্লি। ওর সামনের চেয়ারে এসে বসে আছে আরো 2টো ছেলে। এদেরকে চেনেও। ফার্স্ট ইয়ারে এসে যাদের কাছে পরিচয় দিতে দিতে মুখে ফেনা উঠে যেত। এরাই সেই সিনিয়র ভাই, শান্ত আর টিটু। ঠিক পাশের টেবিলটায় পা ঠেকিয়ে বুকে হাত গুজে দাঁড়ানো তাসদিদ। শান্ত ওর কলেজের বন্ধু, আর টিটুর সাথে পরিচয় ঢাবিতে আসার পর। আগের দিন শার্লি যে বইটা নিয়ে রেখেছে সেই বইটাই নেবার জন্য ওদেরকে সাথে করে নিয়ে এসেছে তাসদিদ। শার্লি টেবিলে থাকা বইটার দিকে অসহায়ভাবে তাকালো, তারপর মনে মনে নিজেই নিজেকে গালি দিল। ওর মোটা মাথায় যদি আগের দিন ঢুকতো এই বই অনার্স ফার্স্ট ইয়ারের না, মাস্টার্স পড়ুয়াদের বই, তাহলে ও কখনো তাসদিদকে পাকড়াও করতো না। ভুল করেও তাসদিদকে বলতো না আরো 2টো বন্ধু সমেত দেখা করে বই নিয়ে যেতে। তাসদিদ মিটিমিটিয়ে হাসছে। ছেলেদের মতো বেশভূষার মেয়েটার ভীতু ভীতু মুখটা দেখার মতো। শার্লি শুকনো ঢোক গিলল, হাত বাড়ালো টেবিলের উপরের ওর ফোনটার দিকে। টিটু ছো মেরে ফোনটা সরিয়ে নিল, আর শান্ত কফির মগ এগিয়ে দিয়ে বলল, আপু কি জুনিয়রদের সামনে স্ট্রেস ফিল করছেন? কফি খান, ইউ ফিল বেটার। আবারও ঢোক গিলল শার্লি। এই মুহূর্তে ওর তাথইকে খুব মনে পড়ছে। রোমন তাথই একটাও এখন ভার্সিটিতে আসেনি। ও হলে থাকে বলে আগেই চলে এসেছে ক্যাম্পাসে। ক্যাফেতে বসেছিল। হঠাৎ করেই শান্ত আর টিটু এসে ওর সামনে বসে যায়। ওদের সাথে তাসদিদকে দেখে শার্লির বুঝতে বাকি রইল না ওরা জুনিয়র না, সিনিয়র হিসেবেই ওর সাথে দেখা করতে এসেছে। রোমন কাঁধের কাপড়ের ব্যাগটা ঠিক করতে করতে ক্যাফে ঢুকলো।
সেই সাথে গুনগুনিয়ে গানও গাইছে। বাতাসে গুনগুন, এসেছে ফাগুন। আচমকা একটা সার্ভ ভয়ের সাথে ধাক্কা লাগে ওর। ছেলেটার হাতে খালি প্লেট ছিল কিছু। সরি ভাই বলে ছেলেটা রুমনকে পাশ কাটায়। রুমন পেছন থেকেই ছেলেটাকে দেখতে দেখতে কানের পেছনে চুলে আঙ্গুল ঠেলে গাইল, বুঝিনি তোমার শুধু ছোঁয়ায় এত যে আগুন। উচ্চ আওয়াজে কেবল আগুন শব্দটাই শুনে সবাই রুমনের দিকে তাকায়, আর ওর দৃষ্টি তাসদিদের দিকে। কালো প্যান্ট, ইন করা হালকা নীল শার্ট, গোটানো বড় হাতা, টেবিলে ঠেস দিয়ে বসা তাসদিদকে নজরে পড়তেই আগুন শব্দটা জোরে বেরিয়ে গেছে ওর মুখ দিয়ে। রুমন কারো চাহনিকে গুরুত্ব দিল না। দেখলো শার্লির সাথে দুজন ছেলে বসা। ওদের দেখে খুশি হয়ে গেল রুমন। শার্লি ইশারায় দাঁত কিরমিরিয়ে বুঝাচ্ছে, হাসিস না, হাসিস না। কে শুনে কার কথা? রুমন এগিয়ে এসে ব্যাগটা টেবিলে রাখে। শার্লির চেয়ার কোনোই ঠেকিয়ে দাঁড়িয়ে শান্ত আর টিটুর উদ্দেশ্যে বলে, কি তোমরাও জুনিয়র? জি ভাইয়া, আমি শান্ত, আরও টিটু। অতি মাসুম একটা হাসি দিয়ে বলল শান্ত। ওদের নাম শুনেই চেয়ার থেকে কোনোই ফসকে যায় রুমনের। এই নামে সিনিয়রদের নিয়ে শার্লি নিয়ম করে বদনাম গায়। রোবটের মতো শার্লির দিকে তাকালো সে। শার্লি নির্বাক হয়ে বসে আছে। টিটু উঠে দাঁড়িয়ে শার্ট টেনে ঠিক করে, আর শান্ত শার্লির ফোনটা এগিয়ে দিয়ে বলে, কাইন্ডলি ফোনের লকটা খোলেন আপু, আপনার আইডি থেকে একটা ছোটোখাটো পোস্ট দিব। শার্লি বিস্ফোরিত চোখে চাইল। শান্ত এক পলক তাসদিদের দিকে তাকালো। শার্লির ভীতগ্রস্ত চেহারা দেখে এই দুজনেই নিঃশব্দে হাসছে। শার্লি বলল, ভুল হয়ে গেছে ভাইয়া, আর এমন হবে না। ভুল যখন করেছেন মাসুল দিন আপু, আর হবে কি হবে না সেটা নিয়ে কথা হচ্ছে না এখানে। ভাইয়া প্লিজ, আমি লক খুলুন, নইলে আমি আরো ভয়াবহ স্টেপ নিব। শান্তশিষ্ট ভঙ্গিতে বলল শান্ত। আর কিছু বলার সাহস হলো না শার্লির। রুমন বুঝলো পরিস্থিতি সামাল দিতে তাথইকে কল করা প্রয়োজন। বিড়বি দিয়ে কাঁধে ঝোলানো কাপড়ের ব্যাগটা হাতে ঢুকাতে চাচ্ছিল, কিন্তু খপ করে ওর হাত ধরে ফেলে টিটু। হাত মুড়িয়ে ওরই পিঠে ঠেকাতেই আহ আওয়াজ করে ওঠে রুমন। টিটু পুরাই বোকা বনে যায়। রুমনের মুখনিঃসৃত এই আহ আওয়াজটা মোটেও ব্যথাতুর আওয়াজ ছিল না। তৎক্ষণাৎ রুমনের হাত ছেড়ে দিয়ে দুপা সরে দাঁড়ালো। শান্তকে বলল, এটা কি জিনিস? শান্ত নিজের কপাল চেপে ধরে চেহারা আড়াল করলো। শার্লিকে ভয় দেখাতে এসে ওদের নিজেদেরই নাক মুখ ডুবছে। শার্লি লক খুলে ফোনটা আবারও শান্তর দিকে বাড়িয়ে দিল। এতক্ষণ চুপ থাকলেও তাসদিদ সোজা হয়ে দাঁড়ালো। এবার এগিয়ে গিয়ে শার্লিকে থামিয়ে বলল, হয়েছে, ফোন দিতে হবে না আর। শার্লি অবাক চোখে চাইল। তাসদিদ চমৎকার একটা হাসি দিয়ে বলল, কোনো পোস্ট টোস্ট দেবে না ও, জাস্ট ভয় দেখানোর চেষ্টা করেছিল। বাই দ্য ওয়ে, তোমাকে দেখে তো অনেক সাহসী মনে হয়। আমি সত্যিই গতদিন তোমার কথায় আর অ্যাটিটিউডে ভয় পেয়ে গিয়েছিলাম। তাহলে আজ তুমি একটুতেই ভয় পেয়ে গেলে কেন? পাশের চেয়ারে বসে কফিতে চুমুক দিল তাসদিদ। শার্লি চেয়ে দেখে শান্ত উঠে একদম দরজার কাছে চলে গেছে। টিটুর সাথে দাঁড়িয়ে কফি খেতে খেতে কথা বলছে। তাসদিদ টেবিলের বইটা নিয়ে পাতা উল্টাতে উল্টাতে বলে, এনিওয়েজ, আই সাজেস্ট সাহসটা অন্যায়ের বিরুদ্ধে দেখানোর জন্য তুলে রাখো। জুনিয়রকে বদার করে শুরুতেই ভয় দেখিয়ে মুষড়ে দেওয়ার কাজে না। বিশ্ববিদ্যালয়ে অনেকের অনেক সাধনার জায়গা। প্রতিটা স্টুডেন্ট হাজারো স্বপ্ন নিয়ে এই আঙিনায় পা রাখে। সো ওদেরকে সযত্নে স্বাগত জানাতে শেখো, র্যাঙ্কিংয়ের সাথে পরিচয় করিয়ে না। বলা শেষ হতে না হতেই একটা সার্ভ বয় তাসদিদের পাশে এসে দাঁড়ায়। তার হাতে বিলের কাগজ। ছেলেটা কাগজটা তাসদিদের দিকে বাড়িয়ে দিয়ে বলে, ভাইয়া আপনার বিলটা। 2400 টাকার বিলের কাগজ দেখে তাসদিদ ভ্রু কুচকায়। কফি ছাড়া এখনো কিছুই খায়নি ওরা। কিঞ্চিত বিস্ময় নিয়ে বলে, আমি কিন্তু কেবল 3টা কফি। হ্যালো সিনিয়র ভাইয়া। আওয়াজ শুনে পাশে তাকালো তাসদিদ। একটা কোকা কোলার কাচের বোতল হাতে ওদের দিকে এগোচ্ছে তাথই। পরনে হালকা গোলাপি রঙের কুর্তি আর কালচে নীলাভ ধুতি। তাসদিদ দৃষ্টি সরালো। প্রয়োজন হোক বা না হোক, তাথইয়ের ওড়না না পরার বিষয়টা ওর মোটেও ভালো লাগে না। ওইদিকে তাথইয়ের শরীরে রক্তের পরিবর্তে যেন রাগের উষ্ণ প্রভা। শান্ত যখন শার্লির ফোন নিচ্ছিল তখনই এসেছে ও। তারপর সবটাই দেখে, শুনেও। ওর বুঝতে সময় লাগেনি কি ঘটেছে। শার্লিকে ভয় দেখাচ্ছে ওরা। প্রত্যুত্তরে তাসদিদের নাম করে 4টে টেবিলের খাবার অর্ডার করে দিয়েছে ও। এগিয়ে এসে তাসদিদের ঠিক সামনের চেয়ারটায় বসলো তাথই। শক্ত গলায় বলল, জুনিয়রের ফোনের লক খোলাতে পারেন, আর জুনিয়রকে ট্রিট দেবেন না তা কি করে হয় বলুন?
মহামান্য সিনিয়র ভাই মিস্টার তাসদিদ ওয়াসির। তাজদিদ চোখ খুলে তাকালো। বিলের কাগজটা নিয়ে 500 টাকা 5টা নোট পুরে দিল সেখানে। ঠোঁটে পুনরায় সে চমৎকার হাসি ফুটিয়ে সার্ভ বয়কে বলল, 100 এক্সট্রা আছে, আরেকটা কোক দিয়ে এর মাথা ঠান্ডা করাও। ম্যাডাম ইজ অন ফায়ার। শেষ কথাগুলো বলার সময় তাথইকে আপাদমস্তক দেখেছে তাজদিদ, সেই সাথে তাথইর সর্বাঙ্গে আগুনও ধরিয়ে দিয়েছে যেন। তাজদিদ কাঁধে ব্যাগ নিয়ে শার্লি আর রুমনকে হাসি মুখে বাই বলে চলে গেল। তাথই টেবিলে রাখা হাত শক্ত মুঠো করে নেয়, শক্ত হয়ে বসে তাকিয়ে রয় তাজদিদের চলে যাওয়ার দিকে। তাজদিদের অন ফায়ার কথাটার জবাব না দেওয়া অবধি ওর শান্তি নেই, স্বস্তিও নেই। ক্লাস শেষে ক্লাসের বাইরে বেরোতেই বাইরের ঝুম বৃষ্টি চোখে পড়ে তাজদিদের। বৃষ্টির বেগ দেখে আপনা আপনি কপালে হাত চলে যায়। ওর কাছে ছাতা নেই, শুধু বাস অবধি যাওয়া দরকার। নিজের ঠোঁট খামড়ে ধরে কিছু একটা ভাবলো তাজদিদ। পরে পকেট থেকে রুমালটা বের করে মাথায় দিল, কপালের দিকটায় হাত রেখে বড় বড় পা পেরিয়ে আসলো বিভাগের সামনের মাঠটায়। পরে দৌড় লাগালো মূল সড়কের দিকে। সারি ধরে ভার্সিটির দ্বিতল লাল বাসগুলো বেরিয়ে যাচ্ছে। বৃষ্টির মাঝে একাকী বাসের ভিড়ে নির্দিষ্ট বাসটা খুঁজছিল তাজদিদ। না পেয়ে ফুটপাতের যাত্রী ছাউনিতে উঠতে যাবে, ঠিক সে সময় একটা গাড়ি পাশ দিয়ে যাওয়ার সময় ভিজিয়ে দিয়ে যায় ওকে। তাজদিদ বাঁকা হয়ে নিজের বুকের দিকে তাকালো। এমনিতেও বৃষ্টির জন্য অনেকটা ভিজে আছে, তার উপর রাস্তার পানি রীতিমতো সমুদ্রের ঢেউয়ের মতো আছড়ে পড়েছে। তীব্র বিরক্তিতে তাজদিদ কয়েক হাত দূরের ছাই রঙা লাম্বরগিনি হিউরঙ্ক্যান গাড়িটার দিকে তাকায়, চেঁচিয়ে বলে, স্মোকি নাগাটার বংশধর। ভার্সিটি এরিয়ায় এত জোরে গাড়ি চালানোর নিয়ম নেই, জানেন না? ব্রেক কষে গাড়ি থামালো তাথই। ইচ্ছে করে গাড়িটা দ্রুত চালিয়েছেও। ফ্রন্ট সাইড সিটে তুললো, কানে হেডফোন গুঁজে মোবাইলে ব্যস্ত ছিল। বোনকে গাড়ি থামাতে দেখেও ফোন থেকে চোখ তুললো। ক্লাস শেষে টঙে দাঁড়িয়ে সিগারেট ধরাচ্ছিল তুললো। হুট করে তাথই এসে ওর সিগারেট কেড়ে ড্রেনে ছুঁড়ে মারে। কারণ বৃষ্টির জন্য আম্ভিনীর থেকে তুল্যের জন্য গাড়ি আসবে না আজ। তুল্য ড্রাইভ করা পছন্দ করে না, ড্রাইভারকেই গাড়ি করে আনা নেওয়া করতে হয়। অন্যদিকে গাড়ি আর ড্রাইভিং তাথইয়ের প্রাণ। তাথই সব কানেই নিজে ড্রাইভ করে চলাচল করে। তৈও ভালফেস তাই তাথইকে বলে দিয়েছেন আজ তুল্যকে নিয়ে বাসায় ফিরতে। যেহেতু তাথই ওর গাড়িতে সিগারেটের ঘ্রাণ সহ্য করতে পারবে না, তাই তুল্যর এখন সিগারেট খাওয়া চলবে না। উপায়ান্তর না দেখে চুপচাপ গাড়িতে উঠে বসে তুল্য। এখন গাড়ি থামিয়ে তাথই শক্ত চোখে লুকিং মিররের দিকে তাকিয়ে আছে। তুল্য বলল, হোয়াট? গাড়ি থামালি কেন? হয়েছে, থামিয়েছি। নির্বিকার চিত্তে জবাব দিল তাথই। ওর দৃষ্টি তাজদিদের দিকে। গাড়িটা থামতে দেখে তাজদিদ আর কিচ্ছু বলল না। ফুটপাতের যাত্রী ছাউনিটাতেই দাঁড়িয়ে রুমাল মাথা থেকে নামিয়ে পানি ঝেড়ে শার্ট ঝাড়তে লাগে। তুল্য কিছু বলতে যাবে, তাথই নিজেই সিট বেল্ট খুলতে লাগে। কপাল কুঁচকে আসলো তুল্যর। এমনিতেও তাথইয়ের জেদ বুঝতে ওর সময় লাগে না। ওকে বৃষ্টির মাঝে গাড়ি থেকে নামতে দেখে আরো গাঢ় হলো ওর ধারণা। তুল্য বৃষ্টির বেগ দেখে নিল, অনেক বেশি বৃষ্টি। বলল, এই বৃষ্টিতে নামছিস কেন? বাসায় চল, আমার তাড়া আছে। আমি আটকাইনি তোকে, চলে যা। স্পষ্ট জবাব দিয়ে গাড়ি থেকে নামলো তাথই। শব্দ করে লাগিয়ে দিল গাড়ির দরজা। সে আওয়াজে এই কানে আসে তাজদিদের। চোখ তুলে তাকিয়ে দেখে গাড়ির পাশেই দাঁড়িয়ে ভিজছে তাথই। ওর ভেজা চুল এলোমেলোভাবেই ছড়িয়ে আছে। তাজদিদ কিছুটা অবাক হলো। গাড়িটা তাথইয়ের হবে ভাবতেও পারেনি ও। তাথই পায়ের নিচে হিলটা খুলে হাতে নিল, তারপর খালি পায়ে পিছড়ালা পথে এগোলো তাজদিদের দিকে। দৃষ্টি নামিয়ে নিল তাজদিদ। ভিজতে ভিজতে একদম ওর সামনে এসে দাঁড়ালো তাথই। ছাউনির বাইরেই দাঁড়ালো, দাঁতে দাঁত চেপে বলল, আমার গাড়ি, আমি যেভাবে খুশি সেভাবে ড্রাইভ করব। আমাকে স্পিড শেখানোর তুমি কেউ নাও। তাজদিদ চরম বিস্ময়ে চোখ তুলল। ঠিক ভুল, সিনিয়র জুনিয়র, ভদ্রতা, ব্যবহার, রাগের বশে সব ভুলে বসেছে এই মেয়ে। বুঝলো তাথই প্রতিশোধ পরায়ণ মুডে আছে। ফু দিয়ে শ্বাস ছাড়ে। নিজেকে সামলে নিল তাজদিদ। বলল, তুমি ভুলে যাচ্ছ আমি তোমার সিনিয়র। সেটা ক্যাম্পাসের ভেতরে, ক্যাম্পাসের বাইরে তুমি কেউ না। আঙ্গুল উঁচি কিছু একটা দেখালো তাথই। ওর আঙ্গুল বরাবর তাকিয়ে তাজদিদ নিজের কপাল চেপে ধরে। এদিক ওদিক ঘুরে নিজেকে সামলানোর চেষ্টা করে। মূলত তাথই ওকে একটা সাইনবোর্ড দেখিয়েছে, সেখানেই লেখা বিশ্ববিদ্যালয় এরিয়া, যার মানে ওরা এখন ক্যাম্পাসের বাইরে। কয়েক পায়ে গোলে এই ক্যাম্পাস। এটুকু দূরত্বে এসেই যে মেয়ে বলে তুমি ক্যাম্পাসের বাইরে, তাই এখন তুমি আমার সিনিয়র নও, এমন পাগল মেয়ে দুনিয়ায় আর দুটো আছে বলে মনে হয় না তাজদিদের।
কথা বাড়াবে না বলেই তাসদিদ লম্বা দম নিয়ে স্থির হয়ে দাঁড়ালো, বলল, কি চাও? তাথই আটকে গেল, অপ্রস্তুত হয়ে চোখ নামিয়ে নিল। বুঝে উঠতে পারলো না ওর ঠিক কি চাই। কি মনে করে পর মুহূর্তে চোখ তুলে তাকালো তাথই, চেঁচিয়ে বলল, তাথই, আলফাজের কিছু চাওয়ার প্রয়োজন হয় না। অ্যান্ড ইউ লিসেন, আমাকে কিছু দেবার মতো যোগ্যতাও তোমার নেই। গট ইট। তাথই চলে আসছিল। দুপাই গতেই পেছন থেকে আকস্মিক ওর সামনে এসে দাঁড়ায় তাসদিদ। বৃষ্টিতে পুনরায় ভিজে উঠতে শুরু করে ও, হালকা নীল শার্টটা। তাথই চোখ তুলে চায় ওর চোখে। তাসদিদ আরেক পা এগিয়ে বলে, আমি তোমাকে কি দেবার যোগ্যতা রাখি? ইউ হ্যাভ নো আইডিয়া অ্যাবাউট দ্যাট মিস তাথই আলফেজ। ইউ। তাথই তীব্র রাগে আঙ্গুল উঁচিয়ে কিছু বলতে যাবে, কিন্তু ওকে সুযোগ দেয়নি তাসদিদ। তার আগেই একদম হুট করেই তাথইয়ের মুখের উপর কিছু ছুঁড়ে মারে ও। ঘাড় ঘুরিয়ে চোখ খিচে বন্ধ করে নেয় তাথই। পরে চোখ খুলে দেখে ওর কাঁধের উপরে ভেজা চুলে দুটো শিউলি ফুল লেগে আছে। অগ্নিচক্ষু করে তাসদিদের দিকে তাকালো। বরাবরের মতো আজও সে চাউনিকে পাত্তা দিল না তাসদিদ, বরং তাথইয়ের দিকে আরেকটু এগিয়ে এসে কিঞ্চিত ঝুঁকে বলল, রাগ কমাও রাগান্বিতা, রাগ মনের জন্য হানিকারক। বলা শেষে এক মুহূর্ত দেরি করেনি তাসদিদ। ঠিক ওই সময় ওর কাঙ্ক্ষিত বাস যাচ্ছিল রাস্তা দিয়ে। লাফিয়ে ফুটপাত থেকে নেমে চলমান বাসে উঠে পড়ল। বৃষ্টির প্রকোপে তাথইয়ের রাগ মিশ্রিত অশ্রু দেখা গেল না। তুমুল বৃষ্টিতে দাঁড়িয়ে দুহাত মুঠো করেও এক দৃষ্টিতে তাকিয়ে রইল দ্বিতল লাল বাসের সামনের গেটে। কিন্তু সেখানে দাঁড়ানো বেপরোয়া মানুষটার বিন্দুমাত্র ভ্রুক্ষেপ নেই ওর চাহনিতে। এক হাতে গেটের হাতল ধরে আরেক হাতে মাথার ভেজা চুল উল্টে দিল তাসদিদ। কি মনে করে তাকালো তাথইয়ের দিকে। বৃষ্টির মাঝে দাঁড়ানো মেয়েটার রাগী জেদি অনর অবস্থা আটকে দেয় ওর দৃষ্টিকে। তাসদিদ শক্ত মুঠো করে নেয় বাসের দরজার হাতল। বাসের পেছনের গেটে ছেলেগুলোর গলায় তখন সম্মস্বরে গান, একগুচ্ছ কদম হাতে ভিজতে চাই তোমার সাথে, একগুচ্ছ কদম হাতে ভিজতে চাই তোমার সাথে। প্রায় 5 মিনিট যাবৎ তুল্য অনবরত হর্ন দিয়েই যাচ্ছে, কিন্তু তাথই ওভাবেই বৃষ্টির মাঝে দাঁড়িয়ে আছে। এক চুলও নড়ছে না ও। অন্য কোনো উপায় না দেখে ড্রাইভিং সিটে বসে তুল্য গাড়ি স্টার্ট দেয়। উল্টো দিকে চালিয়ে তাথইয়ের পাশে এনে দাঁড় করালো গাড়িটা। আরো দুবার হর্ন দিয়েও তাথইয়ের হেলদোল পেল না সে। তুল্য গাড়ি জানলার কাছ নামায় গা ছাড়া ভাবে বলল, ছেলেটা যেভাবে তোর সেলফ অবসেশনকে পিছিয়ে দিয়ে গেল, তোর ড্যাডের আলিশান বাড়ির আলিশান ওয়াশরুমের শাওয়ার তোকে ঠান্ডা করতে পারবে বলে আমার মনে তো হচ্ছে না। তার চেয়ে বরং তুই এই বৃষ্টিতে এভাবে মাঝ রাস্তায় দাঁড়িয়ে থাক, উপরওয়ালার রহমতের পানি যদি তোর মাথা ঠান্ডা হয়। তাথইয়ের কর্ণগোচর হয় কেবল প্রথম লাইনটা। তাসদিদ ওর আত্মবোধকে পিষে দিয়ে গেছে। মস্তিষ্ক শিরশিরিয়ে উঠে ওর। ক্ষিপ্ত বাঘিনীর মতো জানলা দিয়েই তুল্যের টি শার্টের কলার চেপে ধরে তাথই। ওর এহেন কাজে তুল্য পুরোপুরিভাবে হকচকিয়ে যায়। বড় বড় চোখে তাকায় কলার মুঠো করে রাখা তাথইয়ের হাতের দিকে। তাথই বলল, ড্রাইভিং সিটে বসার সাহস কি করে হলো তোর? কলার স্যার তাথই। না, ছাড়বো না। হাউ ডেয়ার ইউ টু টাচ মাই কার অ্যান্ড হাউ ডেয়ার ইউ টু ড্রাইভ ইট, ড্যাম ইট। চেঁচিয়ে উঠল তাথই। বৃষ্টির জন্য ওর চোখের জল দেখা না গেলেও তুল্য ওর গলা শুনে বুঝলো ওর রাগ সহ্য করতে না পেরেই তাথই কাঁদছে। অথচ তুল্য এটাও জানে এত বেশি রাগের মতো কিছুই ঘটেনি এখানে। তাথই নিজেই ছেলেটার গায়ে বৃষ্টির পানি ছিটিয়েছে। ছেলেটা যদি চাইতো অনেক বাজেভাবে প্রতিক্রিয়া দেখাতে পারত, কিন্তু সে তা করেনি। উল্টো মুঠো ভর্তি ফুল ছুঁড়ে গেছে তাথইয়ের চেহারায়। আর এই সব কোটাতেই তাথইয়ের রাগের একমাত্র কারণ, ছেলেটা ওর আত্মকেন্দ্রিকতায় ঠুকে পড়েছে। আমিই সঠিক। এর বাইরে ভাবতে না জানা তাথই আলফেজকে প্রতিউত্তর করেছে। তুল্য ঝাড়া মেরে নিজের কলা ছাড়িয়ে নিল তাথইয়ের হাত থেকে। তারপর সরে গিয়ে পাশের সিটে বসে জানলা দিয়ে বাইরে দৃষ্টি নিক্ষেপ করলো। তাথই ভেজা শরীরেই গাড়িতে চড়ে বসে। গাড়ি স্টার্ট দিয়ে ফেরে অম্ভুনুরে। গাড়ি বাইরে পা রেখেই মুখে সিগারেট গুজে তুলল। লাইটার দিয়ে আগুন ধরিয়ে মুখ ভর্তি ধোঁয়া ছাড়ে। তৈয়ব আলফেজ কোমরের পেছনে দুহাত গুজে দরজায় দাঁড়িয়েছিলেন। তুল্য বাসায় ঢোকার আগে একবার চোখ উল্টিয়ে তাকালো বাবার দিকে। মুখ থেকে সিগারেট নামিয়ে তাচ্ছিল্যে বলল, অম্বনী নিরে আবার বজ্রপাত হবে। তুল্য ভেতরে চলে যায়। ওর হাসিটা দেখে তৈয়ব আলফেজের বুঝতে সময় লাগে না তাথই আজ আবারও খেপেছে। চোখ বন্ধ করে নিলেন উনি।
তাথই গাড়ি থেকে নেমে নাক ডলতে ডলতে বাসায় ঢুকে। দু দণ্ডের মধ্যেই ভাঙার আওয়াজ আসে ভেতর থেকে। তৈব আলফেজ ভেতরে এগোলেন। তাথই সিঁড়ি বেয়ে নিজের ঘরে এগোচ্ছে। যাওয়ার আগে ড্রয়িং রুমের ফুলদানিটা ভেঙে গুড়িয়ে দিয়ে গেছেও। ক্ষুদ্র শ্বাস ফেলে নিজের ঘরে চলে গেলেন তৈব আলফেজ। ঝড় ঝাপটার রাত পেরিয়ে ভোর হয়। ভোর গড়ায় বেলা 11টায়। তুল্য ভার্সিটি যাবে বলেই বেরোয় রুম থেকে। ব্যাগ কাঁধে নিয়ে সিঁড়ি দিয়ে নামছিল সে। ড্রয়িং রুমে তাকিয়ে দেখে আগের দিন তাথই যে বড় ফুলদানিটা ভেঙেছে সেখানেই নতুন আরেকটা ফুলদানি এনে রাখা হয়েছে। ডাইনিংয়েই তাকিয়ে দেখে সেখানে বসে জুসের গ্লাস নিয়ে তৈব আলফেজ ফাইল দেখছেন। তুল্য নিচে নেমে বলল, তোমার মেয়ে বেরিয়েছে। না। নিজের কাজে ব্যস্ত থেকেই বললেন তৈব আলফেজ। তুল্য ঘৃণাসূচক চাহনিতে তাকালো বাবার দিকে। অম্ভনীরে একটা সুতো নষ্ট হলেও তৎক্ষণাৎ সেটা ঠিক করে নেয় এই লোকটা। অথচ তার নিজের ছেলে মেয়ে দুটোই যে নিঃশেষ হতে চলেছে তাতে বিন্দুমাত্র ভ্রুক্ষেপ নেই তার। রাগ নিয়েই সামনের চেয়ারটায় লাথি মারল তুল্য। আবারও উপরে গিয়ে তাথইয়ের ঘরের সামনে দাঁড়ায়। বন্ধ দরজায় ওপার থেকে ডাক লাগালো, তাথই ভার্সিটি যাবি না? মিড আছে আজ। জবাব এলো না। তুল্য আবারও ডাকলো, তাথই ক্যাম্পাসে যাবি না? এবার জবাব এলো না। তুল্যের কপালে ভাঁজ পড়ে। তাথই বলেই দরজায় হাত রাখতে টের পায় দরজা খোলা। কিছুটা অবাক হয়ে দরজা ঠেলে ভেতরে চোখ বুলায়ও, কিন্তু ভেতরের অবস্থা দেখে মাথা ঘুরে ওঠে ওর। তাথই বিছানায় হাত রেখে মাথা ঠেকিয়ে চোখ বন্ধ করে মেঝেতে বসে আছে। আগের দিনও যে জামা পরে ভিজেছিল সেই জামাই ওর পরনে। তুল্য ড্যাম বলে কাঁধের ব্যাগ মেঝেতে ছুঁড়ে মারে। ছুটে এসে হাঁটুতে বসে যায়। তাথইয়ের গায়ে হাত দিতেই টের পায় ও শরীরে অসহনীয় উত্তাপ, জ্বরে গা পুড়ে যাওয়া অবস্থা। তুল্য দিশেহারা হয়ে যায়, চিৎকার করে ওঠে, মিস্টার আলফেজ। নিচতলায় বসা অবস্থায় কেঁপে ওঠেন তৈব আলফেজ। হন্তদন্ত হয়ে পা বাড়ান তাথইয়ের ঘরের দিকে। আকস্মিক উষ্ণতার আবেশ পেতেই কাঁপতে শুরু করে তাথই। উচ্চস্বরে শুনে বিড়বিড় করে কিছু বলতে থাকে। তুল্য কি করবে ভেবে পায় না। নিজের ফোন হাতে নেয়, কিন্তু অ্যাম্বুলেন্সের নম্বর নেই ওর কাছে। রাগে চোখ ফেটে জল গড়ায় তুল্যের। নিজেকে ওর তীব্র অসহায় লাগছে। তাথই চোখ বন্ধ রেখে জ্বরের ঘোরে বলেই চলেছে, যেও না মম, মম প্লিজ যেও না। তুল্য প্লিজ মমকে আটকা। ড্যাড মমকে থামাও, যেতে দিও না মম, মম। তুল্য থেমে যায়। সদ্য ভূমিষ্ঠ হওয়া শিশু যদি কথা বলতে জানতো তাহলে হয়তো আজ ওরা মা ছাড়া হতো না। এভাবে হয়তো আর্তনাদ করে করে ওই মহিলাটাকে আটকে দিত তাথই। তাথই আবারও বলে, তুল্য প্লিজ যাস না, প্লিজ যাস না তুল্য, আমি একা হয়ে যাব, প্লিজ আমাকে ছেড়ে যাস না প্লিজ। তুল্যের চোখ বেয়ে জল গড়াতে লাগে বিরামহীন। তাথই বড় বড় দম নেয়। ওর বন্ধ চোখের কোনা বেয়ে জল গড়াচ্ছে, শরীর জ্বলছে ওর। তবু অতি কষ্টে চোখ মেলল। জল ভরা আবছা চোখে ভাইকে দেখে লম্বা লম্বা শ্বাস ছেড়ে বলল, মম টাকা লোভে দ্বিতীয় বিয়ে করলো, আমাকে অতিরিক্ত ভেবে ফেলে চলে গেল। ড্যাড নিজের স্বার্থে আমাকে বাঁচিয়ে রাখলো, তুইও নিজের স্বার্থ খুঁজতেই বিদেশ গেলি। অন্ত আমাকে সারাদিনও ছাড়বে না, লোভ দেখিয়েছিল। বেটার অপশন পেয়ে চলে গেল। তোরা সবাই স্বার্থপর, সবাই সবাই। বলতে বলতে জ্ঞান হারায় তাথই। তুল্য স্তব্ধ। তৈব আলফেজ ততক্ষণে দরজায় এসে দাঁড়িয়েছেন। দেখলেন রুমে তাথই তুল্যের কোলে অজ্ঞান অবস্থায় পড়ে আছে। ভেতরে না এসে পাঞ্জাবির পকেট থেকে ফোন বের করলেন উনি। হসপিটালে কল লাগালেন অ্যাম্বুলেন্সের জন্য। বিকেল 4টে। 3তলা বাড়িটার দোতলায় ড্রয়িং রুমে বসে আছে তাজদিদ। ওর সামনেই টি টেবিলে 4 প্রকারের মিষ্টান্ন, পিঠা, 6 প্রকারের ফল সহ হরেক রকমের ব্যঞ্জন সাজানো। বাড়ির মালিক সৈয়দ সাহেব ওর পাশের সোফায় বসে আছেন। 3 দিন ক্লাসের পর আজকের দিনটা অফ ডে ছিল তাজদিদের। ওয়াসির সাহেব তাই আজ ওকে সৈয়দ সাহেবের বাসায় পাঠিয়েছেন রিঙ্কিকে পড়ানোর উদ্দেশ্যে। খুব বেশি হলেও মিনিট 5 হলো বাসায় ঢুকেছে তাজদিদ। এর মাঝে মিসেস সৈয়দ ট্রে ভর্তি করে এসব সাজিয়ে দিয়ে গেছেন। সৈয়দ সাহেব নিজেও ব্যস্ত হয়ে পড়েছেন। খাবারের মধ্যে থেকে এটা ওটা তাজদিদকে এগিয়ে দিচ্ছেন আর নেওয়ার জন্য জোরাজোরি করছেন। সৌজন্য দেখাতে তাজদিদ জোরালো হাসি দিয়ে বারণ করছে, বা কোনোটা একটু একটু করে সবই মুখে তুলছে। সৈয়দ সাহেব জার্মানিতে বসবাসরত ছিলেন। ওখানকার কথা বলতে বলতে পাস্তার হাফ প্লেটটা
তাজদিদের দিকে এগিয়ে দিলেন তিনি। তাজদিদ আর খাবে না বলে এবার বারণ করতে উদ্যত ছিল। সৈয়দ সাহেব আগের কথা থামিয়ে বলেন, ওহ তাজদিদ, এই পাস্তাকে কিন্তু মানা করো না, এটা স্পেশাল, খেয়ে দেখো তো কেমন হয়েছে। তাজদিদের আর বারণ করা হয়ে ওঠে না। ও নিজেও জানে নির্দিষ্ট কারণে ভদ্রলোক ওকে অনেক বেশি ভালোবাসে, আর তাজদিদ চায় সে কারণ খণ্ডন করতে। শুধুমাত্র উনি মুখে কিছু বলেননি বলেই বলা হয়ে ওঠেনি ওর। পাস্তার প্লেট হাতে নিল, হেসেই বলল, আন্টি বানিয়েছে, নিঃসন্দেহে ভালোই হয়েছে, তবে এসবের কিন্তু কোনো দরকার ছিল না। তোমরা এরকম ব্যস্ত কেন হচ্ছ বলো তো? ব্যস্ত হয়নি, কারণ এসব আম্মু একা বানায়নি তাজদিদ। তাজদিদ চোখ তুলে চাইল। রিঙ্কির বড় বোন রোজি ওর সামনে এসে দাঁড়িয়েছে। রোজি কলেজে তাজদিদের ক্লাসমেট ছিল, বিয়ে হয়েছে কলেজে থাকতেই। স্বামী সরকারি চাকরিজীবী, আপাতত সন্তান সম্ভবা। সৈয়দ সাহেব বিদেশ থাকতেই ভালো পাত্র পেয়ে রোজির বিয়ে দিয়ে দেন। গর্ভাবস্থায় শেষ সময়টার জন্যই বাবার বাড়িতে এসেছে রোজি, আর ঠিক এমন সময়ে দেশে ফিরেছেন সৈয়দ সাহেব। তাজদিদ হাতের পাস্তার হাফ প্লেট সামনের টি টেবিলে রাখে, হাসি মুখেই বলে, আরে রোজি, কেমন আছো? রোজি এক পলক বাবার দিকে তাকায়, তারপর পেটে হাত বুলিয়ে মলিন হেসে বলে, যেমন দেখছো আছি তেমনই। তাজদিদ দ্রুততার সাথে ওকে বসতে ইশারা করে। বাবার পাশে গিয়ে বসে রোজি। তাজদিদ বলে, অনেকদিন পর দেখলাম তোমাকে, বদলে গেছো অনেক। তোমাকেও অনেকদিন পর দেখলাম, তবে তুমি একটুও বদলাওনি। এক দৃষ্টিতে তাকিয়ে থেকে বলল রোজি। তাজদিদের হাসিটা কমে আসে। রোজির মলিন হাসিটায় কেমন একটা আক্ষেপ। তাজদিদ সেটাকে মনের ভুল ধরে নিয়ে জোরপূর্বক হাসে, বলে, আমার কথা ছাড়ো, তুমি কবে এসেছো সাভার? দুলাভাই কেমন আছে? আছে ভালোই। উত্তর দিয়ে রোজি দৃষ্টি সরিয়ে নেয়। এমন অভিমানী জবাব শুনে আবারও কিছুটা থেমে যায় তাজদিদ। সৈয়দ সাহেব এতক্ষণ চুপ থাকলেও এবার মুখ খুললেন, গমগমে গলায় বললেন, আরে তাজদিদ, পাস্তা খাচ্ছ না যে? এটা কিন্তু রিঙ্কি বানিয়েছে, খেয়ে দেখো না কেমন হয়েছে। তাজদিদ আবারও পাস্তা হাতে নিয়ে বাবার দিকে তীব্র অভিমানী দৃষ্টি নিক্ষেপ করলো রোজি। ও ছোটবেলা থেকে অনেক চাপা স্বভাবের মেয়ে, এত বেশি চাপা স্বভাবের যে ওর নিজের বাবা মাও কোনোদিন ধারণা করে উঠতে পারেনি একসাথে স্কুল কলেজ পেরোনো তাজদিদ ওর কিশোরী মনের প্রথম প্রেম। টাকা আর চাকরি দেখে কলেজে থাকতে রোজির বিয়ে ঠিক করে ফেলেছিলেন সৈয়দ সাহেব। রোজির জন্য এটা কত বড় ধাক্কা ছিল তা কেবল ওই জানে। আর সব সময় তাজদিদও কলেজ পড়ুয়া ছিল। বাবার কাছে নিজের অনুভূতি বলার সাহস হয়ে ওঠেনি রোজির। ওর ভাগ্য মেনে নিয়েছিল, কিন্তু বরাবরের মতোই ভাগ্য ওর সহায় ছিল না। বড়লোক ঘর কেবল ওকে মাথা জোগাড় ঠাঁই দিয়েছে, সংসার দেয়নি। টাকাওয়ালা বর কেবল ওকে বিলাসবহুল জীবন দিয়েছে, ভালোবাসা দেয়নি। অথচ ও ছেড়েছিল প্রীতি কার্নিশের মতো একটা সুখের নীড়, তাজদিদের মতো একটা উজ্জ্বল হাসি মুখী মানব। হয়নি কোনোটাই। কিন্তু ভাগ্যের পরিহাস এমনই যে সেই তাজদিদকে ওরই ছোট বোনের জন্য ঠিক করতে ওর বাবা মা উঠে পড়ে লেগেছে। অবশ্য পড়বে বাই না কেন, রিঙ্কি তো আর রোজি নয়। রিঙ্কিও কিছু চেয়েছে আর পায়নি, এমন ঘটনা খুবই বিরল। ও জানে ওর বাবা মা সবসময় ওর সব জেদ পূরণে উদ্ধত। ক্লাস 10-এর মডেল টেস্ট পরীক্ষার আগে ও বাসায় জানায় তাজদিদকে ওর পছন্দ। শুধু জানায় বললে ভুল হবে, রীতিমতো ধমকে দিয়েছিল রিঙ্কি তাজদিদকে না পেলে ও নাকি সুইসাইড করবে। সৈয়দ সাহেব দেশের বাইরে ছিলেন, মেয়ের কথা মেনে নেওয়ার জন্য ছাড়া অন্য কোনো উপায় ছিল না তার। এমনিতেও তাজদিদকে বেশ পছন্দ করেন তিনি, তাই দ্বিমত করেননি। তবে তারও শর্ত ছিল, তাজদিদের চাকরি না হওয়া অবধি ওয়াসির সাহেবকে বিয়ে নিয়ে কিছুই বলবেন না। ততদিন তাজদিদের সাথে সম্পর্ক গাঢ় করার উদ্দেশ্যই মূলত রিঙ্কিকে পড়াতে বলেছেন তিনি। রিঙ্কির মতো জেদি হতে পারলে হয়তো আজ রোজির জীবনটাও অন্যরকম হতো। এমনটা ভাবতেই টুপ করে চোখ বেয়ে এক ফোঁটা জল গড়ায় রোজির। সবার অগোচরে তৎক্ষণাৎ চোখের জলটা মুছে ফেলে। কান্না মানায় না ওকে। তাজদিদ ওর প্রেমিক ছিল না, যাকে একতরফা ভালোবেসেছে। বিয়ের পর তার আক্ষেপে ফেলা চোখের জলের নাম কলঙ্ক। রোজি চোখ তুলে তাকায় তাজদিদের দিকে, হাসি মুখেই সৈয়দ সাহেবের সাথে কথা বলছে। পাশ থেকে আওয়াজ এলো, ও মা তাজদিদ, পাস্তা খাওনি তুমি? মিসেস সৈয়দের গলা শুনে সামনে তাকালো তাজদিদ। ভদ্রমহিলার হাসি মুখ দেখে ওর হাসি প্রসারিত হচ্ছে।
কিন্তু পাশে দাঁড়ানো রিঙ্কির হাসিটা দেখে হাসি কমে আসে তাসদিদের। পরনে ভারী কারুকাজ করা থ্রি পিস, ঘাড় বাঁকিয়ে তাকিয়ে থাকা রিঙ্কির চেহারায় এক অদ্ভুত হাসি। চোখাচোখি হতেই তাসদিদ চোখ সরিয়ে নেয়, আবারও মিসেস সৈয়দের দিকে তাকিয়ে হেসে বলে, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।